নিউ কারিকুলামের ক্লাস 8 এর ইংলিশের পেজ নাম্বার 48 এবং 49 লেসন 4.3.1 এখানে আমাদের 431 এ বলেছে নাও রিড দ্য ফলোয়িং নোট। নিচের নোট পড়ো, মানে নিচে যে নোটগুলো রয়েছে বহু বিশাল একটা নোট, এই নোটটা পড়ো। তারপরে দ্য টেকনিক্স, আচ্ছা, অন দ্য টেকনিক্স অফ প্যারাফ্রেজিং, প্যারাফ্রেজিং কিভাবে করতে হয় সেগুলোর কৌশল সম্পর্কে। আর টেক্সট ইজ ইন দ্য বক্স গিভেন বিলো, যেটা নিচে দেওয়া হয়েছে। দেন ইন পেয়ার্স অর গ্রুপস, অতঃপর দুজনে মিলে অথবা দলে বসে ডিসকাস, আলোচনা করো। হোয়াট ইউ হ্যাভ লার্নড ফ্রম দ্য নোট, তুমি কি শিখেছো এই নোট থেকে। লেটার শেয়ার ইওর আন্ডারস্ট্যান্ডিং, তুমি যেটা বুঝেছো তোমার এই ধারণাটা শেয়ার করো উইথ দ্য হোল ক্লাস, পুরো ক্লাসে। এখন আমরা এই নোটটা পড়ে নেব। আসলে প্যারাফ্রেজিং কি, এইটা পড়ার আগে আমি তোমাদের সহজ ভাষায় বলে দেই যে আসলে এত পড়ে লাভ নাই। আমি যে কথাটা বলবো সেটা তোমরা এখন মনোযোগ দিয়ে শোনো। এখানে এই অনেকগুলো কথা এখানে বলেছে, দেখো অনেক বড় কথা, এত বোঝার দরকার নাই। তোমরা মনে রাখবে যে প্যারাফ্রেজিং হলো এমন একটা জিনিস যে তুমি একটা গল্প পড়ে অথবা একটা প্যারাগ্রাফ পড়ে বা ইংরেজি কিছু লেখা পড়ে সেটার মতো করে আরেকটা লেখা, মানে একটা দেখে দেখে আরেকটা লেখা। তবে শর্ত হলো যে সেখানে তুমি যেটা লিখবে সেটা যেন এইটার সাথে কিছুটা মিল থাকে। মনে করো একটা পাখি সম্পর্কে বলা হচ্ছে, তুমি ওটা পরিবর্তন করে একটা গরু সম্পর্কে লিখতে পারো না। মানে ওই পাখি সম্পর্কেই লিখবে, কিন্তু ওখানে যে কঠিন শব্দগুলো দেওয়া আছে সেগুলো তুমি বাদ দাও, দিয়ে ইজি শব্দ লেখো। আবার ওখানে যে সেন্টেন্সের স্ট্রাকচার, কঠিন স্ট্রাকচার দিয়েছে, তুমি সহজ স্ট্রাকচার দাও, মানে সহজভাবে তুমি লেখো, তুমি তোমার মনের মতো লিখবে। এটাই হলো প্যারাফ্রেজিং, মানে একটা লেখা দেখে ওই রকম করে আরেকটা লেখা নকল করা, তবে হুবহু নয়, একটু চেঞ্জ করা। এই নকল করা এখন তোমরা শিখবে যে কিভাবে একটা লেখাকে নকল করতে হয়, মানে প্রতিরূপ করতে হয়। আচ্ছা, এখানে এই টেকনিকটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা দেখে ওই রকম করে লিখতে পারা। সুতরাং এই প্যারাফ্রেজিং এর টেকনিক তোমাকে জানতে হবে। এখানে তিনটা শর্ত রয়েছে। মনে করো যে প্যারাফ্রেজিং এর, সেটা মনে করো যে মূল মেসেজটা চেঞ্জ করা যাবে না। তারপরে তোমার সেন্টেন্সের স্ট্রাকচার তুমি বদলে দিতে পারো, অথবা কঠিন শব্দগুলো বাদ দিয়ে সহজ শব্দ লিখতে পারো। এই তিনটা কথা মনে রেখে তোমরা এখন এই নোটটা পড়বে। আচ্ছা, এখন দেখো এখানে বলেছে দ্য টেকনিক্স অফ প্যারাফ্রেজিং আ টেক্সট, একটা টেক্সটের প্যারাফ্রেজিং করার কৌশল বা ভাষান্তর করার কৌশল। যাই হোক, প্যারাফ্রেজিং শব্দের অর্থ আমরা ভাষান্তর লিখতে পারি। প্যারাফ্রেজিং ইজ আ প্রসেস, প্যারাফ্রেজিং বা ভাষান্তর একটা পদ্ধতি, অফ রাইটিং লেখার একটা পদ্ধতি, আ স্টেটমেন্ট অর টেক্সট কিছু লেখা বা স্টেটমেন্ট বা বর্ণনা ভাষান্তর করার একটা পদ্ধতি। ইন ইউর ওয়ার্ডস, তোমার নিজের ভাষায়, অ্যান্ড ইউর ওন ওয়ে, তোমার নিজের পথে, মানে তোমাকে যেভাবে ভালো লাগে তুমি সেইভাবে লিখবে। When you paraphrase a text, যখন তুমি একটা টেক্সটকে ভাষান্তর করবে, the first thing you need to do, তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে, is to understand the meaning of the text, মানে এই লেখার অর্থটা তোমাকে বুঝতে হবে প্রথমে। দেন তারপর রাইট দ্য হোল টেক্সট, পুরো টেক্সট লেখো ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ, সহজ ভাষায়, সহজ ভাষায় তুমি লিখবে। মেক শিওর দ্যাট, নিশ্চিত হও যে, ইউ হ্যাভ নো চেঞ্জড, তুমি করনি বা করবে না, এনি অফ ইটস অরিজিনাল আইডিয়াস অর ইনফরমেশন, মানে তুমি এই লেখাটার অরিজিনাল বা মূল যে ধারণা বা এখানে যেটা মূল কথাটা যেটা বোঝাতে চাচ্ছে এইটাকে তুমি চেঞ্জ করবে না। মানে যেটা বোঝাতে চাচ্ছে লেখক, সেটা তার ভাষায় তিনি বলেছেন, সেই কথাটাকেই তুমি তোমার ভাষায় সহজ করে লিখবে। এটাই হলো প্যারাফ্রেজিং। আচ্ছা, এরপরে বলেছে
উই ক্যান প্যারাফ্রেজ আ টেক্সট, আমরা একটা টেক্সটের ভাষান্তর করতে পারি ফলোয়িং দিজ থ্রি টেকনিক্স, মানে এই তিনটা নিচের এই তিনটি পদ্ধতি বা উপায় বা কৌশল অবলম্বন করে। এ কৌশল, তারপরে আসবে বি, তারপরে সি, মানে এই যে এ গেল এতটুকু, তারপরে বি, তারপরে রয়েছে এই যে সি। যাই হোক, প্রথমে আমরা এ যে টেকনিক সেটা আমরা দেখি কি বলেছে। বাই ইউজিং সিনোনিমস, সমার্থক শব্দ দ্বারা তোমরা এটা চেঞ্জ করবে। মনে করো যে লেখা আছে হি ইজ এ ভেরি এক্সিলেন্ট বয়, তাহলে তুমি লিখবে হি ইজ এ ভেরি গুড বয়। এক্সিলেন্ট না লিখে তুমি গুড লিখলে, খালি ওই শব্দটা চেঞ্জ করে দিলে, বাস হয়ে গেল। ইউ ক্যান ইউজ ওয়ার্ডস উইথ সিমিলার মিনিংস টু রিপ্লেস অরিজিনাল ওয়ার্ডস অর ফ্রেজেস টু প্যারাফ্রেজ আ টেক্সট, মানে এখানে বলেছে যে তুমি সিমিলার মিনিং, মানে একই অর্থ দেয় এইরকম সহজ শব্দ তুমি ব্যবহার করবে, কঠিন শব্দ ব্যবহার না হয় নাই করলে, অথবা এখানে সহজ দেওয়া আছে তুমি কঠিন একটা শব্দ ব্যবহার করলে। আচ্ছা, যেমন এখানে বলেছে ফর এক্সাম্পল, ফজলুল হক ওয়াজ আ গ্রেট লিডার, ফজলুল হক হলেন একজন মহান নেতা। হি ইজ ওয়েল নন, তিনি সুপরিচিত। অ্যাজ শেরি বাংলা টু, তিনি শেরে বাংলা নামেও সুপরিচিত। তারপরে হিজ ফাদার ওয়াজ আ প্লিডার অ্যাট বরিশাল বার, তার মানে তিনি কিন্তু মানে তার বাবা কিন্তু বরিশাল বার, বার বলতে আসলে লয়ারদের একটা গ্রুপকে বোঝায়। তার মানে তিনি তার বাবা মানে আইনজীবীদের একটা বারে, বরিশাল আইনজীবীদের বারে, লয়ার বারে তিনি কাজ করতেন। হি ইন হিজ চাইল্ডহুড, এই মানে শেরে বাংলার বাল্যকালে, হি ওয়াজ আ মেরিটোরিয়াস বয়, তিনি একজন মেধাবী ছাত্র বা মেধাবী বালক ছিলেন। হিজ ফাদার ওয়াজ আ গ্ল্যাড, হিজ ফাদার ওয়াজ গ্ল্যাড, তার বাবা আনন্দিত ছিলেন। গ্ল্যাড মানে হ্যাপি, তুমি এখানে গ্ল্যাড বাদ দিয়ে হ্যাপি লিখতে পারো। টু সি দ্য এক্সট্রা অর্ডিনারি মেমোরি, এক্সট্রা অর্ডিনারি মানে অনন্য, যেটা অন্য কারোর মধ্যে নাই, অসাধারণ অনন্য, মেমোরি মানে স্মৃতিশক্তি, অফ হিজ সন, তার ছেলের অসাধারণ স্মৃতিশক্তি দেখে তার বাবা পুলকিত বা আনন্দিত বা খুশি ছিলেন। আচ্ছা, এখানে মেমোরি দ্বারা মেমোরি কার্ড বোঝায় না, তোমরা মাথার যে স্মৃতিশক্তি এইটা, আর এক্সট্রা অর্ডিনারি মানে অসাধারণ। তাহলে এখানে এক্সট্রা অর্ডিনারি না দিয়ে তুমি ভেরি গুড দিতে পারো, অথবা এক্সিলেন্ট দিতে পারো, এইরকম চেঞ্জ করতে পারো। আফটার ইউজিং সিনোনিমস অফ দ্য ওয়ার্ডস, এখানে যে শব্দগুলো ব্যবহার করেছে এটাকে সিনোনিম দ্বারা চেঞ্জ করে দ্য টেক্সট উইল বি, তাহলে এই কথাটাকে আমরা এইভাবে লিখতে পারি একটু চেঞ্জ করে। ফজলুল হক ওয়াজ আ গ্রেট লিডার, আগেও কিন্তু তাই ছিল, এই যে ফজলুল হক ওয়াজ আ গ্রেট লিডার। তারপরে দেখো হি ইজ ওয়েল নন অ্যাজ শেরি বাংলা টু, এখানে লিখেছে হি ইজ নন, এখানে ওই ওয়েলটা বাদ দিয়েছে, দেখো এই ওয়েলটা বাদ দিয়েছে, এখানে ওয়েল নন ছিল, এখানে শুধু নন, তিনি পরিচিত, আর ওয়েল নন মানে সুপরিচিত, ভালোভাবে পরিচিত। আচ্ছা, তাহলে এখানে ওয়েল শব্দটা বাদ দিয়েছে, অ্যাজ শেরি বাংলা টু এটা যা আছে তাই। তাহলে এতটুকুর মধ্যে কি চেঞ্জ হলো, এই ওয়েল শব্দটা বাদ দিল, কারণ পরিচিত আর সুপরিচিত প্রায় একই কথা। আচ্ছা, এরপরে আচ্ছা তারপরে দেখো হিজ ফাদার ওয়াজ আ লয়ার, এখন এখানে লয়ার শব্দটা আছে আর এর আগে ছিল প্লিডার আইনজীবী, তাহলে বরিশাল বারের একজন আইনজীবী, এই প্লিডার শব্দটা না দিয়ে কি দিয়েছে লয়ার, অথবা অ্যাডভোকেট দেওয়া যেত, তাহলে এখানে লয়ার শব্দটা দিয়ে চেঞ্জ করেছে। ইন হিজ চাইল্ডহুড এটা যা আছে তাই, হি ওয়াজ আ ট্যালেন্টেড বয়, এই যে ট্যালেন্টেড কথাটা এসেছে, আগে ছিল কি যে দেখো এক্সট্রা, আচ্ছা মেরিটোরিয়াস ছিল, এই যে মেরিটোরিয়াস বয়, আর এখানে লিখেছে যে ট্যালেন্টেড, এখানে কোথায় গেল যে ট্যালেন্টেড, এই যে ট্যালেন্টেড এই কথাটা চেঞ্জ করে দিয়েছে। হিজ ফাদার ওয়াজ ডিলাইটেড,
আর আগে কি ছিল? গ্ল্যাড। গ্ল্যাড মানে আনন্দিত বা হ্যাপি বা ডিলাইটেড। এখানে ডিলাইটেড দিয়েছে, আগে ছিল গ্ল্যাড। এই যে টু সি দ্য এক্সেপশনাল মেমোরি, আগে কি ছিল? এক্সট্রা অর্ডিনারি মেমোরি। আচ্ছা, অফিস হন, এগুলো যা আছে তাই অফিস হন। তারপরে বি টেকনিক। তাহলে এ টেকনিকে আমরা কি শিখলাম? কিছু শব্দ বাদও দেওয়া গেল, আবার কিছু শব্দের মনে করো যে সমার্থক শব্দ সিনোনিমস ব্যবহার করা গেল। এরপরে টেকনিক বি, দ্বিতীয় টেকনিক, চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার। মানে উই ক্যান চেঞ্জ সেন্টেন্স স্ট্রাকচার, আমরা সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে দিতে পারি। টু প্যারাফ্রেজ আ টেক্সট, একটা লেখাকে ভাষান্তর করতে ইউ ক্যান চেঞ্জ দ্য স্ট্রাকচার অফ আ সেন্টেন্স অর রেকর্ডার দ্য ওয়ার্ডস অফ আ সেন্টেন্স। মানে এখানে বোঝাচ্ছে যে একটা সেন্টেন্স বিভিন্ন স্ট্রাকচারে হতে পারে। যেমন মনে করো যে লেখা আছে আই মাস্ট গো টু ঢাকা, আমি অবশ্যই ঢাকা যাব, আই মাস্ট গো টু ঢাকা। তুমি এখানে সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করে দিলে যে অবভিয়াসলি আই গো টু ঢাকা, নিশ্চিতভাবে আমি ঢাকা যাব। দেখো মানে একটু চেঞ্জ হয়েছে, স্ট্রাকচার একটু চেঞ্জ হয়েছে। তাহলে এইরকম চেঞ্জ করে দেওয়া যায়। তারপরে বলেছে বাট, কিন্তু ইউ ক্যান নট চেঞ্জ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, মানে তুমি সেন্টেন্সের অর্থ চেঞ্জ করতে পারবে না। ফর এক্সাম্পল, উদাহরণ দিয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচের এই টেক্সটটি পড়ো। এখানে দেখো নাজমুন নাহার ইজ আ টিচার, মানে নাজমুন নাহার হলেন একজন শিক্ষিকা। শি হ্যাজ টু ওয়ার্ক আ লট, তাকে অনেক কাজ করতে হয়। বিকজ অফ হার টাইট ওয়ার্ক শিডিউল, মানে তার কঠিন মানে ব্যস্ত ওয়ার্ক শিডিউল, মানে কর্ম কাজের মনে করো যে শিডিউল মানে কি বলে রুটিন, তার ব্যস্ত কাজের রুটিনের কারণে তাকে সবসময় কঠোর পরিশ্রম করতে হয়, কঠিন কাজ করতে হয়। She feels exhausted and that is why she needs leisure time for relaxation and recreation. আচ্ছা, she feels exhausted, তিনি কিন্তু কি অনুভব করেন? যে ক্লান্তি অনুভব করেন। and that is why, সেই কারণে she needs, তার প্রয়োজন leisure time, অবসর সময়, for relaxation and recreation. রিল্যাক্সেশন মানে ক্লান্তি দূর করা, অ্যান্ড রিক্রিয়েশন মানে বিনোদন, আনন্দ ফুর্তি দরকার। আচ্ছা, তাহলে আমরা এখানে স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্সেস ইন, মানে এখানে সেন্টেন্সের স্ট্রাকচার হলো দ্য টেক্সট ইজ মিস নাজমুন নাহার ইজ আ টিচার অ্যান্ড শি হ্যাজ আ লট অফ ডিউটিস। এখানে আমাদের কি করা হয়েছে যে নাজমুন নাহার ইজ আ টিচার অ্যান্ড শি হ্যাজ আ লট অফ ডিউটিস। আচ্ছা, এর আগে কি ছিল? নাজমুন নাহার ইজ আ টিচার, শি হ্যাজ টু ওয়ার্ক আ লট, তাকে অনেক কাজ করতে হয়, এইরকম ছিল। তাহলে এখানে কিন্তু একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা, তারপরে সামটাইমস শি ফিলস এক্সহস্টেড, মাঝে মাঝে তিনি ক্লান্তি অনুভব করেন। অ্যাজ, যেহেতু শি হ্যাজ আ টাইট ওয়ার্ক শিডিউল, এখানেও দেখো সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। আচ্ছা, এরপরে দিস ইজ দ্য রিজন, এই কারণে, মানে এখানে বিকজ অফ আছে, মানে ছিল বিকজ অফ, আর এখানে আছে দিস ইজ দ্য রিজন, এই কারণে। শি নিডস লেজার টাইম ফর রিল্যাক্সেশন অ্যান্ড রিক্রিয়েশন। যাই হোক, সেন্টেন্সের স্ট্রাকচারগুলোকে আমরা একটু উল্টে পাল্টে দিয়েও এইটাকে প্যারাফ্রেজিং করতে পারি। এখানে বলেছে নোটিস, লক্ষ্য করো, হিয়ার, এখানে দ্য স্ট্রাকচারস অফ দ্য সেন্টেন্সেস হ্যাভ চেঞ্জড, পরিবর্তন হয়েছে, বাট দ্য মিনিং রিমেইনস দ্য সেম, কিন্তু অর্থ একই রয়েছে। আচ্ছা, বাই অ্যাডিং, আচ্ছা 3 নম্বর টেকনিক, নাম্বার সি, বাই অ্যাডিং অর রিমুভিং ওয়ার্ডস, কোনো শব্দকে অ্যাড করে বা যুক্ত করে
অথবা রিমুভ করে বা ডিলিট করে বা সরিয়ে ফেলে, মুছে ফেলে। another way তাহলে another way of paraphrasing is to add or remove words from a sentence or text। একটা সেন্টেন্স থেকে বা টেক্সট থেকে আমরা কিছু শব্দ বাদ দিয়ে অথবা নতুন কিছু শব্দ যুক্ত করেও আমরা প্যারাফ্রেজ করতে পারি। ফর এক্সাম্পল, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে নিচের বাক্যগুলো পড়ো। সেই বাক্যগুলো কি? পূর্ণিমা ইজ আ গার্ল। আচ্ছা, তাহলে এখানে একটা ফুল স্টপ হওয়ার কথা ছিল এখানে। তারপরে পূর্ণিমা ইজ আ গার্ল, পূর্ণিমা একজন বালিকা। শি লিভস ইন আ রিমোট ভিলেজ অফ চট্টগ্রাম, তিনি চট্টগ্রামের একটা দূরবর্তী গ্রামে, মানে শহর থেকে অনেক দূরের একটা গ্রামে বাস করে। ওয়ান অফ হার ড্রিমস, তার যতগুলো স্বপ্ন ছিল তার মধ্যে একটা স্বপ্ন ইজ হয় দ্যাট, যে ওয়ান ডে, একদিন, শি উইল হ্যাভ হার ওন আইডেন্টিটি অ্যান্ড সাপোর্ট হার ফ্যামিলি, সে একদিন নিজের পরিচয়ে বড় হবে, অ্যান্ড সাপোর্ট হার ফ্যামিলি, এবং তার পরিবারকে সাপোর্ট করবে, মানে সাহায্য করবে। ডিউ টু পভার্টি, দারিদ্রতার কারণে, গরিব হওয়ার কারণে, সামটাইমস, মাঝে মাঝে, শি ফিলস ইট চ্যালেঞ্জিং, এই কাজটাকে খুব কঠিন মনে হয়। চ্যালেঞ্জিং মানে কঠিন। টু ফুলফিল হার ড্রিম, তার স্বপ্নকে পূর্ণ করতে মাঝে মাঝে এই কাজটাকে খুব কঠিন মনে হয়, চ্যালেঞ্জিং মনে হয়। নাও, এখন লেটস প্যারাফ্রেজ দ্য টেক্সট। চলো এই টেক্সটটাকে একটু চেঞ্জ করি, নিজের মতো করে সাজাই, মানে প্যারাফ্রেজ করি বাই অ্যাডিং অর রিমুভিং ওয়ার্ডস। আচ্ছা, এখানে আমরা কিছু ওয়ার্ডস চেঞ্জ করে দিতে পারি। মনে করো যে ডিউ টু না দিয়ে বিকজ অফ দিতে পারি, এটা চেঞ্জ করতে পারি। এইরকম চ্যালেঞ্জিং শব্দটা না দিয়ে আমরা হার্ড বা কঠিন দিতে পারি, বা টাফ দিতে পারি। এইরকম করে আমরা চেঞ্জ করতে পারি। যাই হোক, আমরা যদি এটাকে চেঞ্জ করি, পূর্ণিমা ইজ ফ্রম আ রিমোট ভিলেজ অফ চট্টগ্রাম অ্যামং মেনি অফ হার ড্রিমস। আর আগে কি ছিল, যে এখানে ওয়ান অফ হার ড্রিমস এটা ছিল। যাই হোক, এখানে চেঞ্জ করা হয়েছে ড্রিমস। দ্য লং চেরিশড ওয়ান, লং চেরিশড ওয়ান মানে চেরিশড মানে মনে মনে মানে বহুল আকাঙ্ক্ষিত। লং চেরিশড মানে দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত যে মানে ইচ্ছাটা, স্বপ্নটা, সেটা হলো ইজ টু ইস্টাবলিশ হার ফ্যামিলি। এই যে ইস্টাবলিশ শব্দ নিয়ে এসেছে। আচ্ছা, তারপরে সাপোর্ট হার ফ্যামিলি না দিয়ে এস্টাবলিশ হার ফ্যামিলি দিয়েছে। অলসো, আরও কি করেছে, শি প্ল্যানস টু আর্ন মানি, তিনি অর্থ উপার্জন করার পরিকল্পনা করেন, অ্যান্ড হেল্প হার ফ্যামিলি। এখানে হেল্প দিয়েছে, মানে পরিবারকে সাপোর্টের জায়গায় হেল্প কথাটা দিয়েছে। সাপোর্ট হার ফ্যামিলি না দিয়ে হেল্প হার ফ্যামিলি দিয়েছে। তাহলে আমরা এখানে দেখলাম যে বাট ডিউ টু পভার্টি ইট ফাইন্ডস ইট চ্যালেঞ্জিং অ্যান্ড ফুলফিল দ্য ড্রিমস। আচ্ছা, যাই হোক, এখানে যে প্যাসেজটা রয়েছে এখানে বলেছে হিয়ার, এখানে এক্সপ্রেশনস লাইক পূর্ণিমা ইজ আ গার্ল, এই কথাটা, অ্যান্ড ওয়ান অফ হার ড্রিমস আর রিমুভড, এই কথাগুলোকে রিমুভ করা হয়েছে, সরিয়ে ফেলা হয়েছে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে এক্সপ্রেশনস লাইক অ্যামাং মেনি অফ হার ড্রিমস, মানে এই যে দেখো পূর্ণিমা, আচ্ছা, তাহলে এখানে অ্যামাং মেনি অফ হার ড্রিমস, অলসো, বাট, অ্যান্ড, প্ল্যানস আর অ্যাডেড, এই কথাগুলো, মানে অ্যামাং মেনি অফ হার ড্রিমস এই একটা কথা, তারপরে অলসো এই কথাটা, বাট এই কথাটা, অ্যান্ড প্ল্যানস এই কথাটা, আর অ্যাডেড, এগুলো অ্যাড করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে। এখানে বলেছে সো টু প্যারাফ্রেজ আ টেক্সট, একটা টেক্সটকে মানে একটা লেখাকে ভাষান্তর করতে, ইউ হ্যাভ টু ইউজ সিনোনিমস, তুমি সমার্থক শব্দ ব্যবহার করতে পারো, চেঞ্জ স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচার বদলে ফেলতে পারো, বাক্যের গঠন বদলাতে পারো, অ্যান্ড অ্যাড অর রিমুভ ওয়ার্ডস, শব্দগুলোকে সংযোজন বিয়োজন করতে পারো, মানে শব্দগুলোকে বাদও দিতে পারো, কিছু শব্দ
আবার যুক্ত করতে পারো। এখানে বলেছে বাট ইউ ক্যান নট চেঞ্জ দ্য ইনফরমেশন অ্যান্ড দ্য অরিজিনাল মেসেজ অফ দ্য টেক্সট, মানে এই লেখার মূল ভাবটা তুমি বদলাতে পারবে না। উই মে ইনক্লুড বাই সেইং দ্যাট প্যারাফ্রেজিং, মানে আমরা এই নোটের এত বড় নোটের শেষে বলতে পারি যে প্যারাফ্রেজিং রেফার্স, মানে প্যারাফ্রেজিং বুঝায় টু সাম টেকনিক্স, এমন কিছু টেকনিক বুঝায়, টু প্রেজেন্ট দ্য সেম আইডিয়াস ইন ডিফারেন্ট ওয়েজ, মানে একই আইডিয়া একই ধারণাকে বিভিন্নভাবে প্রকাশ করার নামই হলো প্যারাফ্রেজিং। সর্বশেষে এই কথা বলতে পারি, এখন যে বাংলা কথাগুলো রয়েছে এগুলো আবার পড়লে খুবই বিরক্ত লাগবে। আমরা যেহেতু ইংলিশে বুঝে ফেলেছি, সুতরাং এই বাংলা আমাদের জন্য প্রয়োজন নয়। তোমাদের যাদের প্রয়োজন হবে, বাংলা তো আর বোঝানোর দরকার নাই, বাংলা আমাদের প্রাণের ভাষা, তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এখানে কি লিখেছে, ওই কথাগুলো এখানে বুঝিয়ে দিয়েছে। তাহলে এখন আমরা শেষ করব একটা হোমওয়ার্ক দিয়ে। অ্যান্সার ইন কমেন্টে অ্যান্সার লেখো, হোয়াট ইজ প্যারাফ্রেজিং। এটা তোমরা তোমাদের মনের মতো করে তোমরা একটু লিখে পাঠাবে। আর সেই সাথে এই ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।